গুড ইভিনিং ভিউয়ার্স। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি আমরা লাইভ যুক্ত হয়ে গেলাম স্টুডিও থেকে এবং ঠিক আমাদের যারা পেজ ফলো করে থাকেন তারা জানেন যে আজকে কেন লাইভ যুক্ত হয়েছি। এবারের লোকসভা নির্বাচনের একটা প্রধান ইস্যু বা প্রধান বিষয় বললে ভুল হবে না, আর তা হলো সিএএ, হ্যাঁ, সংশোধিত নাগরিকত্ব আইন। এবং এই আইন নিয়ে বিরোধীরা অবশ্যই সুর চড়িয়েছে, আর তার পাশাপাশি তাদের পক্ষে বা বিপক্ষে কেন্দ্রের তরফেও কিন্তু নানান বার্তা উঠে আসছে। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনা গিয়েছে যে তিনি বলছেন যে এই আইনকে কোনোভাবেই এ রাজ্যে তিনি হতে দেবেন না, কারণ তিনি মনে করছেন এতে অনেকের হয়তো নাগরিকত্ব নাও থাকতে পারে। আবার অন্যদিকে যদি বলা যায় সিপিএম এবং কংগ্রেসের যে বার্তা, আমরা এই আমাদের স্থানীয় সূত্রে যে বার্তা আমরা পেয়েছি তাদের কাছ থেকে, তারা কেউ এটাকে অসাংবিধানিক, আবার কেউ এটাকে ধর্মের ক্ষেত্রে কি এটাকে প্রয়োগ করা হয়েছে এমন কথাও বলছেন। তো উঠে এসেছে এমন নানান কথা, এবং সেই কথা নিয়েই আজও আমরা একটুখানি আলোচনায় অংশগ্রহণ করছি। এবং আমাদের সঙ্গে আজ স্টুডিওতে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদের আমরা পরিচয়টা করিয়ে দিই। আমাদের সঙ্গে আজ আমাদের স্টুডিওতে যারা যারা হাজির হয়েছেন তাদের মধ্যে আমি আমার বাঁ হাত দিয়ে বলছি, রয়েছেন শরদিন্দু দা, তিনি সিপিএম এর পক্ষ থেকে তিনি রয়েছেন, শরদিন্দু চক্রবর্তী রয়েছেন, বিজেপির পক্ষ থেকে রণভীর মজুমদার, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বেদব্রত দত্ত, এবং আমাদের কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে সুব্রত দত্ত। তো আমরা আজ এমন গুণীজনদের পেয়েছি যারা রাজনৈতিকভাবে তাদের যে কথা সেই কথা মানুষের কাছে তুলে ধরেছেন, এবং তাদের কিন্তু একটা বিষয় অবশ্যই রয়েছে। তবে আজ চলুন আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা পৌঁছে যাই সিএএ এই বিষয়টাকে নিয়ে কে কি ভাবছেন সেটা জানতে। তো প্রথমেই আমি শরদিন্দুদার কাছে যাব। শরদিন্দুদা, আপনি কি বলছেন যে এই আইন যেটা আজকে লাগু হচ্ছে এটা এই লোকসভা নির্বাচনের জন্য ভোট ব্যাংকের ক্ষেত্রে বিশেষ করে বিজেপি সরকারকে কতটা সুবিধে দেবে বলে আপনি মনে করছেন? নমস্কার। আমরা আজকে খবর সময়ের পক্ষ থেকে যেভাবে আমাদের আমন্ত্রণ করা হয়েছে আজ সিএ বিষয়ে আলোচনা করবার জন্য, আমি প্রথমেই এখানে যারা আছেন সঞ্চালক সহ যারা মাননীয় অন্যান্য বক্তারা আছেন এবং খবর সময়ের যারা অন্যান্যরা কর্মচারী আধিকারিকগণ আছেন, এবং একই সঙ্গে আমাদের খবর সময়ের যারা দর্শক আছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে বিষয়টা আজকে আলোচনার জন্য এখানে রাখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিঃসন্দেহে এই মুহূর্তে একটা আলোচিত বিষয় সারা দেশ জুড়েই। এবং আমরা যেটা বলতে চাই, সংবিধানের মৌলিক নীতিগুলি অবমাননা এবং সাম্প্রদায়িক একটা উস্কানি দিয়ে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করাই হলো নাগরিকত্ব সংশোধন আইনের মূল উদ্দেশ্য। এবং এই আইনের বিরুদ্ধে সমস্ত মানুষকেই আজ সোচ্চার হওয়া উচিত, এটা সময়ের দাবি। এই আইন আদবে সংঘ পরিবারের সাম্প্রদায়িক হিন্দুত্বের যে কর্মসূচি তাকেই হলো বাস্তবায়িত করবার একটা অঙ্গ। এবার এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা আমার কাছে এখানে বলা হলো, আমরা এর আগে নির্বাচনে দেখেছি পুলওয়ামার ঘটনা আমরা দেখেছি, এবং এই সময়েও রাম মন্দির যা প্রচার ছিল প্রচারটা অনেকটা ফিকে হয়ে গেছে। সে কারণে এই আইন যে নাগরিকত্ব সংশোধনী আইন, এটা তড়িঘড়ি করে করবার মধ্যে দিয়ে দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের মধ্যে প্রভাব তৈরি করবার চেষ্টা করছেন। এবং সারা দেশ জুড়ে ইতিমধ্যে সাধারণ মানুষের একটা অংশ, একটা বড় অংশই বলা যায়, তারা আন্দোলনে সামিল হয়েছেন। ইতিমধ্যে আমরা জানি এ নিয়ে বিভিন্ন জায়গায় বহু মামলা ইতিমধ্যে হয়েছে, এবং যা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এবং কোনোভাবেই আমাদের দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব এটা কোনো সময় এখানে মেনে নেওয়া যায় না। এটা সম্পূর্ণভাবে আমরা বিরোধিতা আমরা করি। কিন্তু এটা লোকসভা নির্বাচনে বিজেপিকে কতটা সুবিধে দেবে বলে আপনি মনে করছেন? না, একটা দেখুন যে এখানে বলতে বাধা নেই, আমার এখানে বিজেপি বন্ধু আছেন
আমার ভাইয়ের মতন, দেখবেন যে একটা এটা তো আমরা জানি, ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন, যে ঐতিহাসিক রায়, এসবিআইকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাকে যে রায় দিয়েছিলেন যে অবিলম্বে এই নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ডের কারা সাহায্য করেছেন, কারা পেয়েছেন তার তালিকা জানাতে হবে। এবং এটা নিয়ে বলতে অসুবিধা নেই, ভারতীয় জনতা পার্টি একটা অস্বস্তিতে কিন্তু পড়ে গেছিলেন এবং সেখান থেকেই দৃষ্টি ঘোরাবার জন্যই এই আইন তারা তড়িঘড়ি করে স্বরাষ্ট্র মন্ত্রক তারা ঘোষণা করেছেন। এর মধ্যে দিয়ে যে সুবিধা পাওয়ার ভাবনা তাদের মধ্যে তারা মনে করেছেন, কিন্তু যেভাবে নাগরিকরা ইতিমধ্যেই রাস্তায় সামিল হয়েছেন, মাঠে সামিল হয়েছেন, আন্দোলনে সামিল হয়েছেন, অত সহজে কিন্তু নির্বাচনী বৈতরণী পার হবার ক্ষেত্রে সুবিধা তারা করে উঠতে পারবেন না। শরদিন্দর, আমি আবার আপনাকে কাটবো একটুখানি। আপনার উত্তর আমি পেলাম যে বিজেপি বৈতরণী পার করতে পারছে না সিএএ নিয়ে। তো আমি কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত দা রয়েছে, আমি একবার সুব্রত দার কাছে এই প্রশ্নটা রাখবো যে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী যখন ছিলেন সেই সময় রাজস্থানের যে কংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গেহলোট, তিনি কিন্তু নিজেই পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে রাজস্থানের উদ্বাস্তু হয়ে আসা যে সমস্ত হিন্দুরা ছিল তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই সিএএ দাবি তুলেছিলেন। কিন্তু সেই সময় একাধিকবার এই দাবি সরকারের কাছে এসেছে, সবকিছু হয়েছে, কিন্তু 2003 সালে সেটা সিটিজেনশিপ যে অ্যাক্ট সেটা সংশোধনও হয়েছিল, কিন্তু সেই সময় এই বিষয়গুলোকে নিয়ে এত নাড়াচাড়া হয়নি। কিন্তু এখন যদি দেখা যায় এই বিষয়টা নিয়ে যতটা না বেশি আমরা মানে সমস্ত সংবাদ মাধ্যম, রাজনৈতিক মহল অনেকটা বেশি এটা নিয়ে আরো বেশি সরব হয়েছে, কেন মনে করছেন আপনি যে তখন নয় এখন কেন? নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে খবর সময় এসে দর্শকদের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্যটা অবশ্যই তুলে ধরব। সাথে আমাদের বিভিন্ন দলের বন্ধুরা আছেন এবং সঞ্চালিকা আছেন, সবাইকে আমার নমস্কার। ব্যাপারটা হলো, আপনি যে প্রশ্নটা করলেন, রাজস্থানে মুখ্যমন্ত্রী গেহলোট থাকাকালীন উনি সিএ নিয়ে দাবি করেছিলেন, এটা আপনার প্রশ্ন। কংগ্রেসের অবস্থানটা আপনাদের প্রথমে বুঝতে হবে। দেখেন, দেশটা এখন বাগ্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং যারা বাগ্মী হয় না তাদের বাগ্মিতা দ্বারা তাদের কথাটাকে তুলে ধরবে, কিন্তু আইনটাকে তখন তারা পিছনে ফেলে দেয়। তখন তারা মনে করে যে আমার কথার জোরে দেশটা চলবে, কথার জোরে আইন চলবে, তো তখন আইনটা আর তখন কার্যকরী হয় না। কংগ্রেস কোনোদিনই বলছে না যে সিএ কেন লাগু হবে না, কে নাগরিকত্ব পাবে, কে নাগরিকত্ব পাবে না। কংগ্রেসের এটা প্রশ্ন নয়। কংগ্রেস কিন্তু সংবিধান রক্ষার জন্য যা যা করেনি সেই কথাগুলো বলছে। আপনারা কংগ্রেসের ভাষাটাকে হয়তো ঠিক মতন তুলে ধরছেন না। অশোক গেহলোটের কথা যে কথাটা বলছেন আপনি, আমি সেই জায়গায় আসবো। তার আগে আমি বলতে চাই যে কংগ্রেস পার্টি নাগরিকত্ব কে পাবে না পাবে সেই বিচারে যাচ্ছে না। কংগ্রেস পার্টি কি বলছে, যে কংগ্রেস বলতে চাচ্ছে যে কংগ্রেস এই বিলের বিরোধিতা করার কারণ হলো বিলটি সংবিধান বিরোধী। এর যে মৌলিক ভাবধারাটা, সেই ভাবধারা বিরোধী এবং আদর্শ বিরোধী এবং অগণতান্ত্রিক, এটা হলো কংগ্রেসের দাবি। কেন বলছে? ডক্টর আম্বেদকরের কথাটা তুলে ধরবে কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান হিসাবে উনি যে বক্তব্যটা তুলে ধরেছিল 10 আগস্ট 1949-এ, সে বলেছিল যে যত কটা আর্টিকেল ফর্মুলেট হয়েছে তার মধ্যে সব থেকে যদি কোনো হেডেক হয়ে থাকে কোনো আর্টিকেলের জন্য, সেটা হলো এই আর্টিকেলটা। কোন আর্টিকেলটা? এই নাগরিকত্ব দেওয়ার আর্টিকেলটা। এবং পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে তখন সংসদে আমাদের কনস্টিটিউশনাল বডি এইভাবে ঠিক করলো যে জিওগ্রাফি, বাউন্ডারি অথবা ব্লাড রিলেশন, এই ভিত্তিতে আমরা নাগরিকত্বটাকে প্রদান করব। এইটা হলো প্রথম তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে আলোচিত হলো। এবার কংগ্রেসের সমস্যাটা কোথায়? কংগ্রেস বলছে যে ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। আমাদের যখন 1955 সালে এই আইনটা প্রথম আসে, সিটিজেনশিপ অ্যাক্টটা, তার আগে আর্টিকেল 5, 6, 7, 8 এটা অলরেডি আপ টু 11 লাগু হয়েছে। এবং এই আইনটা যখন আসলো তখন কংগ্রেস বলল যে আর্টিকেল 14 ডিফাইন করে দিল, আর্টিকেল 15 ডিফাইন করে দিল, আর্টিকেল 21 ডিফাইন করে দিল। আমরা কেউ সংবিধান বিশারদ, আমি কমসে কম আমি তো সংবিধান বিশারদ নই, যতটুকু বুঝেছি আমি ততটুকু তুলে ধরবার চেষ্টা করছি আমার দলের পক্ষ থেকে। কংগ্রেস বলেছে যে আর্টিকেল 14, দ্যাট ইজ ভায়োলেশন অফ আর্টিকেল 14। কেন বলছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দি ল। যে কোনো নাগরিক ভারতবর্ষে সে ইকুয়াল টু দ্য ল,
এবং ইকুয়ালি শি উইল বি প্রোটেক্টেড। তার জাতটা ধর্মটাই কিন্তু এখানে বিচার্য নয়। এবং আর্টিকেল 15 কি বলেছে যে ধর্মের ভিত্তিতে এবং রেসের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে, সেক্সের ভিত্তিতে এবং প্লেস অফ বার্থের ভিত্তিতে আমি ডিসক্রিমিনেশন করতে পারি না। আমি সংবিধানের শপথ নিয়ে রাজপাট চালাবো, অথচ সংবিধানের মৌলিক ধারণাটাকে আমি ভেঙে টুকরো করব, এটা তো চলতে পারে না। একসঙ্গে দুটো জিনিস চলতে পারে না। আরও বলছি শোনেন, আর্টিকেল 21 কি বলেছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট প্রসিডিউর এস্টাবলিশড বাই দ্য ল। তো আমাদের যখন কনস্টিটিউশনের আর্টিকেলগুলো বলে দিচ্ছে আমার দেশ কিভাবে চলবে, এবং আরেকটা মজার ঘটনা যে ইনকর্পোরেশন অফ সিটিজেন কিভাবে হতে পারে সেটাও বলে দিয়েছে। বলেছে বাই বার্থ, বাই রেজিস্ট্রেশন, ডিসেন্ট, নিউট্রালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। এবং কেশবানন্দী ভারতী যে আইন, মানে আমাদের সুপ্রিম কোর্টে যে একটা আপনারা সবাই জানেন 76 সালে যে এটা হয়েছিল, রায়টা দিয়েছিল সুপ্রিম কোর্ট, বলেছিল যে আমাদের কনস্টিটিউশনে একটা বেসিক ডক্ট্রিন মানে স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচারটা বলছে ইন্ডিয়ান বেসিক ডক্ট্রিন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছো দ্যাট স্ট্রাকচার ইন প্রিন্সিপাল ক্যানট বি, ইট ইজ নট ইনভায়োলেবল, দ্যাট ইজ অলঙ্ঘনীয়, এবং পার্লামেন্ট তাকে বদলাতে পারে না। যখন এই কথাটা বলে দিচ্ছে, তাও একটা কনস্টিটিউশনাল বেঞ্চ বলেছে, যেখানে 13 জন জাজ মিলে 7 জন পক্ষে ছিল। তারপরে যখন আমরা দেখছি যে কনস্টিটিউশনের বেসিক ধাঁচাটাকে ওরা ভেঙে চুরমার করতে চাইছে, কংগ্রেস তার প্রতিবাদ করছে। কংগ্রেস করবে, কংগ্রেস তার জনগণের জন্য যতটা দূর যাওয়ার ততটুকু দূর যাবে। কংগ্রেস জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশকে পরিচালিত করবার বিরোধিতা করে যাবে। বিজেপির এই জায়গাটা আসার কারণটা কি? একটু আগে বলছিলেন স্বরূপবাবু যে ওরা কদিন আগে রাম মন্দির নিয়ে লাফিয়ে উঠেছিল, রাম মন্দির নিয়ে বেশ হই হই করছিল। ওরা তো ভাবেনি যে সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দেবে, যে রায় এসবিআইকে তাদের কে কত টাকা পেয়েছে সেটা ডিক্লেয়ার করতে হবে। কালকে দেখছিলাম একটা পোস্টে 11,600 কোটি টাকা পেয়েছে, কে দিয়েছে, কোথা থেকে এলো। এখন এই টাকা তো ধামা চাপা দিতে হবে, সব তো খুলে গেছে, কারা কারা দিয়েছে সব তো নামের লিস্ট বেরিয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে এটাকে তো একটু সরাতে হবে, দৃষ্টিটা সরাতে হবে। এই দৃষ্টি সরানো যাতে হঠাৎ কিসের দরকার এইসব? আরও 2-4 দিন পর করা যেত, 4 বছর আগে লাগু হয়েছে, হঠাৎ ভোটের আগে কেন? এটা কংগ্রেস প্রশ্ন করবেই। আপনার কাছে আবারও যাব, আমি বেদব্রতদার কাছে যাব যে দাদা, যদি বলা যায় 1955 সালের যখন এই নাগরিকত্ব আইনের যে বিষয়টা ছিল, সেই সময় কিন্তু ধর্মের কথা কখনো উল্লেখ ছিল না, যেটা একটু আগেই আমার অন্যান্য বক্তারা যেটা বললেন। কিন্তু যদি দেখা যায় বর্তমানে যেটা সংশোধিত হয়েছে যেই আইন, সেখানে ধর্মের কথা বলা হচ্ছে, এবং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, শুরুতেই খবর সময়ের যারা কর্তৃপক্ষ আছেন, সঞ্চালিকা সৌমি এবং আমার কো প্যানেলিস্ট যারা আছেন, শরদিন্দু আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে এসছে, রণবীর এবং সুব্রত, আমি আমার কো প্যানেলিস্টদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার শুরু করছি আমি এইভাবে যে এই সিএএ নিয়ে সারা ভারতবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে বহু আরটিআই হয়েছে। আমি খালি 2টো আরটিআই এর কথা এখানে দিয়ে শুরু করব। একজনের নাম শুভঙ্কর সরকার, তিনি মুর্শিদাবাদ থেকে করেছিলেন আরটিআই। আরেকজনের নাম আপনার পৃথ্বীশ রাহা। আপনারা দেখবেন এটা ওই মানে আপনার ইন্টারনেটে এরকম আরও অনেকেরটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে যেটা একটা মানে স্ট্যান্ডার্ডাইজ করা আছে, কেন্দ্রীয় সরকারের একজন শীর্ষস্থানীয় যে আমলা, তিনি যে উত্তরটা দিয়েছেন, উত্তরটা কিন্তু সেম, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে দাড়ি কমা সেমিকোলনও এক। সেই আরটিআই এর প্রশ্নটা ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সিটিজেনশিপ প্রমাণের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করবেন। তার উত্তরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই বার্থ ইজ অ্যান ইন্ডিয়ান, তিনি জন্মসূত্রে ভারতীয়, তাই তার এখানে অ্যাপ্লাই করার কোনো এর মধ্যে প্রয়োজন নেই। এটা গেল প্রথম। আসলে আমাদের আজকে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা, এটা নিয়ে এত শোরগোল কেন, এত মানে এটা নিয়ে আলোচনা কেন, এবং ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করতে চাইছে, সেটা আমরা প্রায় সবাই বলছি। কেন বলছি? দেখুন, ভারতীয় সংবিধানের, যেটা আমার সহবক্তারা আগেও বলেছেন, আমি একটু অন্যভাবে বলছি, যেটা মূল এসেন্স সেটাকে আঘাত করা হচ্ছে। সেটা হচ্ছে যে সেকুলার
আমাদের যে প্রিয়েম্বল আছে সংবিধানের, আমি অত ডিটেলের মধ্যে যাব না, সেই সেকুলারিজমটাকে কিন্তু এখানে বেসিক জায়গায় আঘাত করা হলো। অর্থাৎ আমাদের যে 3টে দেশের কথা, আমাদের পার্শ্ববর্তী দেশের কথা উল্লেখ করা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সেখানে রিলিজিয়াস গ্রাউন্ডে যারা পারসিকিউটেড হয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, দেখুন ভারতীয় সংবিধানের কোথাও লেখা নেই যে অমুক মুসলিম, তমুক হিন্দু, তমুক জৈন, তমুক পার্সি বা অমুক মুসলিম। এবং খুব অদ্ভুতভাবে এখানে কিন্তু মুসলিমদেরকে বাদ রাখা হয়েছে। তো ভারতীয় জনতা পার্টি তাদের যে এজেন্ডা, দেখুন খাদ্য, আপনার হচ্ছে আপনার কাজ, মানে মানুষের হাতে কাজ, মানুষের খাবার এবং মানুষের মাথার উপরে ছাদ, এই 3টে গত 2014 থেকে এই দলটা তো কেন্দ্রের যে সরকারে এরা গত 10-12 বছর ধরে আসীন আছে, সেখানে তো এরা কিছু করতে পারেনি। বরঞ্চ আজকে ভারতবর্ষে আমি আপনাকে বলছি একটা একটা নিউ পয়েন্ট এখানে উল্লেখ করা উচিত। স্বাধীনতার থেকে 2014 আগে অবধি ভারতবর্ষের যে বৈদেশিক ঋণ ছিল, আপনি জানেন গত 10 বছরে 14 থেকে 24 এরা আরো 4 গুণ বেশি টাকা এরা বৈদেশিক ঋণ করেছে। আজকের তারিখে ভারতবর্ষের বৈদেশিক ঋণ হচ্ছে 255 লক্ষ কোটি টাকা। ওয়াই? তাহলে ভারতবর্ষে এই যে টোটাল যা কিছু সমস্যা, সেইটা এই পয়সাগুলো কি হলো, কোথায় গেল? এটা তো ভারতবাসীর জন্য তো এগুলো খরচ হওয়া উচিত ছিল। তো আজকে আমি 8,000 কোটি টাকা দিয়ে একটা প্লেন কিনলাম বা অন্য কিছু, এবার কি হয় জানেন তো, একটা মানুষের ভোটে নির্বাচিত সরকার, তার যদি বলবার মতো কিছু না থাকে তার পরের ভোটে, তখন সে এই ধরনের জিনিসগুলোকে সামনে আনার চেষ্টা করে। যেমন এইখানে 1 নম্বর হচ্ছে ধর্মীয় বিভাজন, 2 নম্বর আমার সহবক্তারা একটু আগে বলেছেন, সেটা আমি বলতে একান্তভাবেই বাধ্য, কারণ এই যে ইলেকটোরাল বন্ড, এটা সম্ভবত বর্তমান সময়ের সবচেয়ে বড় স্ক্যাম। আমি আপনাকে বলছি, রাইট ফ্রম নোটবন্দি থেকে শুরু করে যখন সারা দেশের মানুষকে তারা এটিএম এর সামনে, ব্যাংকের সামনে লাইনে তারা আমাদের সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, এবং তখন তারা অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে ব্ল্যাক মানি আমাদের এখানে অ্যাকাউন্টে আসবে, বা তারা বিদেশ থেকে টাকা নিয়ে আসবেন, বছরে 2 কোটি চাকরি, এবং বিদেশ থেকে ব্ল্যাক মানি ফেরত আনলে 15 লক্ষ টাকা ইজিলি যে কোনো একজন ভারতীয়ের অ্যাকাউন্টে চলে আসবে। এবং বিজেপির সঙ্গে জুমলা কথাটা একদম সমার্থক। তাই এটা অন্য কিচ্ছু না, দিস ইজ জাস্ট অ্যানাদার জুমলা। বেদব্রত দার পরে আমি চলে যাব রণবীর দার কাছে, এবং তার কাছে আমরা আবার এই প্রশ্নটাই রাখার চেষ্টা করব যে যারা বক্তারা বললেন তাদের কাছ থেকে যে কথাগুলো উঠে আসলো, সেটার রেস ধরে যদি বলা যায় যে সংশোধিত যেটা আইন এই মুহূর্তে যেটা হয়েছে, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে যারা নাগরিকত্ব আইনে যেটা এই মুহূর্তে উল্লেখ রয়েছে যে নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এবং যৌন সম্প্রদায়ের শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ রয়েছে। হ্যাঁ, বুদ্ধিস্টরা রয়েছে, কিন্তু এখানে একটি বিশেষ ধর্মের কথা উল্লেখ নেই, এবং যেটা বিরোধীরা বারবার যে জায়গাটায় সুর চড়াচ্ছে যে এটা আমাদের সংবিধান বিরোধী। তো আপনি বিজেপির পক্ষ থেকে রয়েছেন, এবং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনি কি মনে করছেন? সবার আগে খবর সময়ের সকল ভিউয়ার্সকে আমার নমস্কার, এবং তার সাথে সাথে আমার সাথে যারা আমার প্যানেলিস্ট আছে তাদেরকেও, আমার সিনিয়র দাদারা, তারা সবাই, তাদেরকে আমার নমস্কার, এবং যে তোমাকেও নমস্কার। আমি সবার বক্তব্যর শুরুতে একটা কথা বলতে চাই। সবার আগে আমি আমার দেশের প্রধানমন্ত্রী, তার জন্যেই আজকে এই সিএটা সম্ভব হয়েছে, এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি, তার জন্যেই আজকে এই সিএটা সম্ভব হয়েছে আমাদের দেশে লাগু হওয়ার। সেকেন্ড হচ্ছে আমার যেটা মেন যেটা কথা বলার বিষয়, সিএটা ন্যাশনালিটি কেড়ে নেওয়ার জন্যে নয়, ন্যাশনালিটি দেওয়ার জন্যে। তুমি যেটা আমাকে জিজ্ঞাসা করলে, যেখানে বিশেষভাবে একটা সম্প্রদায়কে রাখা হয়নি, এবার তার পরিপ্রেক্ষিতে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান
এখানে যারা মাইনরিটি, আমরা কাকে বলি ওখানে, যারা মানে ধর্মীয়ভাবে পীড়িত, সেটা তো এরাই। এবং তুমি যে একটা সম্প্রদায়ের ব্যাপারে আমাকে যেটা বললে যে এ নেই কেন, তুমি আমাকে দেখাও যে এই তিনটে যে দেশ আছে, এই তিনটে দেশের মধ্যে ওই সম্প্রদায়টা কোথায় পীড়িত হয়েছে। হয়েছে তো হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন। তারা যখন পীড়িত হয়ে হিন্দু মানে ভারতবর্ষে আশ্রয় নিতে আসছে, তা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী মানে ওদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য অসুবিধাটা কোথায়? তারা তো আমাদের কিন্তু ওই প্রশ্নটাই তো উঠে আসছে যে যেটা বলা হলো যে ধর্মের রাজনীতি, যেটা আমাদেরকে এখনই মাননীয় বক্তারা একটু আগে বললেন যে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এই বিষয়টা কাট করে বলছি যে তুমি যে সম্প্রদায়ের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে চাও, আমি নাম নিচ্ছি না, কিন্তু তারাও তো আবেদন করতে পারে, বাট দের ইজ আ প্রসেস দ্যাট মে বি থ্রু ল্যান্ড, থ্রু এয়ারপোর্ট, থ্রু সি। তারা তাদের সেই একটা পদ্ধতি দিয়ে তারা এসে একটা প্রসেসের মধ্যে নিজেদেরকে দিতেই পারে। না দেওয়ার কোনো কিছু নেই। ওখানে তো একবারও কোথাও মানে ওই আর্টিকেলে লেখা নেই যে ওরা কোনো কিছু বলতে পারবে না বা যেতে পারবে না, ওরকম কোনো কিছু তো লিখিত নেই। কিন্তু যদি আমি বলি একেবারে বেদব্রত দা যেটা একটু আগে বললেন যে যখন নরেন্দ্র মোদী কথা যখন উল্লেখ করা হয়েছে এবং আরটিআই যেটা কথা সেটা আমরা সকলেই দেখেছি, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী এবং তিনি দেশের নাগরিক এবং তার কোনো প্রয়োজন নেই। তবে তো দেশের অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরও তো প্রয়োজন না থাকার কথা। তবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? না, আমি তো মনে করি মানে ল নিজের কোর্স নিজের মতন নেবে। আমি দাদার কথা আমি কোনো কাটছি না, আরটিআই হয়েছে, কিন্তু আমি এটা মনে করি দলের পক্ষ থেকে যে আরটিআইটা হয়েছে, তো সেই আরটিআইয়ের সঠিক উত্তর এবং তার জবাব সময় মতন লোক পেয়ে যাবে। এবং লোক এবার মোদিজিকে 400+ করে পার্লামেন্টে পাঠাবে এবং দেশের হিতের জন্য আরও যা যা দরকার আমাদের প্রধানমন্ত্রী ঠিক সময় মতন একটা ডিসিশন নেবে। রণবীরদার কাছ থেকে আমি চলে যাব শরদিন্দর কাছ থেকে, এবং যেটা রণবীরদা এখনই বললেন যে দেশের হিতের জন্যে এবং একেবারে 400 আসন তারা পাবে এমনটা তিনি আশাবাদী। তো কোথাও না কোথাও এই যে বিলকে বা এই যে আইনকে এভাবে আনা এবং যেটা একটু আগে সুব্রতদা বললেন যে নির্বাচনের আগেই এটাকে ভেবে এভাবে আসা, তো এটাই কি কোথাও না কোথাও রাজনৈতিকভাবে বা ভোট ব্যাংককে একটা মাত্রা দেওয়ার জন্য নয়, বা কি আপনি মনে করছেন? আমি আগেই বলেছি যে 2019 সালে তো এই বিল সে সময় পাস হয়, তো সংশোধনী এবং রাষ্ট্রপতি সে সময় ছিলেন কোবিন্দের কাছে মাননীয়, ওনার সে সময় সইও হয়ে যায়। এবং তাহলে এতদিন পরে কেন, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। আমি প্রথমেই বললাম, দেখবেন গতবারের নির্বাচনের আগে পুলওয়ামার ঘটনা মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করে দাও। তাদের থিঙ্ক ট্যাঙ্ক তারা বসে ঠিক করেছেন, রাম মন্দির তারা চেয়েছিলেন, কিন্তু রাম মন্দিরের সেই জায়গাটা আজকে অতটার মানুষের মধ্যে প্রভাব তৈরি করছে না। কিন্তু তাহলে এই সময় দাঁড়িয়ে একটা কিছু করো যাতে মানুষের মধ্যে একটা প্রভাব তৈরি করা যায়। সে কারণেই দেখবেন এই সিএ যার মধ্যে একটা মানুষের মধ্যে তারা চাইছেন, কিন্তু এটা হবে না, এটা এবার হবে না। এটা এবার দেখবেন আমরা যেটা বলেছি গতবারের ট্র্যাজেডি হলো, এবার হবে এটা কমেডি। একটা বৈষম্য, মানুষের মধ্যে একটা বৈষম্য তৈরি করো, একটা ভেদাভেদ তৈরি করো, সাম্প্রদায়িক মেরুকরণ করো, এটাই তো বিজেপির এজেন্ডা, একটা মেরুকরণের রাজনীতি করা। আজকের সময় যদি বলি দেশের স্বার্থে, আমি ভাইকে অনুরোধ করব, এই সময় মানুষের প্রায়োরিটিটা কি? এই সময় দেখবেন যেটা ঠিকই তো বলেছিলেন, দাদারা বলছিলেন যে বলা হয়েছিল যে 2 কোটি বেকারের প্রতি বছর কর্মসংস্থান হবে, হয়েছে? হয়নি। 15 লক্ষ টাকা করে সমস্ত দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে, ঢোকেনি। কালো টাকা উদ্ধার হবে, হয়নি। পেট্রোপণ্যের দাম কমবে, কমেনি। অবশ্যই এটা একটু হাস্যপ্রদ, একেবারে লোকসভা নির্বাচনের আগে পেট্রোপণ্যের দাম একটু কমেছে, এটা বলা, তার মধ্যে কিছু হবে না। এবং দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবন জীবিকা আজকে আক্রান্ত।
মানুষের রুজির জন্য মানুষ আজকে রাস্তায় লড়াইয়ে মানুষ আছেন, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে প্রায়োরিটিটা কী হবে? দেশের সমস্যা আজকে এগুলোকে বাদ দিয়ে, আজকে এগুলো দেশের সমস্যা না, এগুলোকে নিয়ে কোনো আলোচনা নেই, কোনো ভাবনা নেই। ভাবনা আজকে সিএ কার্যকরী করো, এর মধ্যে দিয়ে একটা বিভাজন করো, বিভাজন করে নির্বাচনী বৈতরণী পার হও। এবং এই যে কৌশল, এই কৌশল বাস্তবায়িত হবে না। সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। কেরালা সরকার, বিজয়নের সরকার বলেছেন যে হবে না কেরালাতে হবে না। আজকে আসামে আমরা দেখেছি ডিভোটারের ঘটনা, আমরা দেখেছি সেখানে ডিটেনশন ক্যাম্পের ঘটনা আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ সম্প্রতি আমরা দেখেছি যে আধার কার্ড রিঅ্যাক্টিভেট করবার ঘটনা আমরা দেখেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এখানে উল্লেখ করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি 2003 সালে যখন শ্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন, তখন তিনি তো এই প্রসঙ্গ বলেছিলেন যে আসাম মধ্যে দিয়ে অনেক যারা পশ্চিমবঙ্গে আসছে, যারা ভুয়ো ভোটার, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হোক। তখন তো তিনি এটাকে সমর্থন দিয়েছিলেন। তো আজকে সময় দাঁড়িয়ে দেখবেন, আমরা দেখেছি এই সময় পশ্চিমবঙ্গে রাজভবনে মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই বিল আমি কার্যকরী করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি এটা করতে দেব না। দেখবেন এর মধ্যে দিয়ে একজন বলছেন করব, একজন বলছেন করতে দেব না। এর মধ্যে দিয়ে একটা বিভাজন তৈরি করো। আমরা এ জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সারা দেশ জুড়ে যে বিভাজনের রাজনীতি, যে বৈষম্যের রাজনীতি তারা শুরু করেছেন, এবং ধর্মের ভিত্তিতে মৌলিক বৈশিষ্ট্যগুলোকে আজকে অবমাননা করে, আজকে ধর্মীয় ভিত্তিতে যেভাবে করবার চেষ্টা করছেন, মতুয়াদের কথা বলছেন যারা, আমি তো এটা বলতে চাই, দেখবেন তাদের বিষয় নিয়ে কোথায় ভাবা হচ্ছে? এই আইনে তাদের কোনো সুবিধা হবে না। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা শরণার্থী, দেখবেন একটা বিশেষ ধর্মীয় অংশকে বাদ দিয়ে দেওয়া হলো, তারাই কেবলমাত্র আবেদনটা করবেন। তাহলে এই ধরনের একটা আইন যা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, তা কোনোভাবেই ধর্মীয় একটা বিভাজন তৈরি করবে, একটা বৈষম্য তৈরি করবে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হবে, এটাকে কোনোভাবেই কার্যকর করা যায় না। এবং এর বিরুদ্ধে সারা দেশব্যাপী শুরু হয়েছে বিভিন্ন ধরনের মামলা, ইতিমধ্যেই বিভিন্ন জায়গার থেকে হয়েছে, যা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন। এবং এটাই তো সময়ের দাবি যে দেশের সমস্ত মানুষকে আজকে এই সময়ের দাবি রাস্তায় নামা উচিত, এই আইনের বিরুদ্ধে রাস্তায় আজকে নামা উচিত, এটাই আজকে সময়ের দাবি। শরদিন্দুদার কাছ থেকে আমি রণবিদার কাছে যাব। রণবিদা, হ্যাঁ আপনি বলবেন। এবং আমি একটা শুধু সংযোজন করব যে যদি বলা যায় ভারতের এই যে সংশোধিত নাগরিকত্ব আইন বা যেটাকে আমরা সিএএ বলছি, সেটা নিয়ে কিন্তু সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, যদিও কেন্দ্রের তরফে তাদেরও একটি বার্তা তারা রেখেছে। তো বারবার এই কথাটাই উঠে আসছে এবং অন্যান্য জায়গাতেও বিষয়। আমি যেই জন্য যেটা বলার জন্য আমি আমার সিনিয়র জয়দার প্রথম কথার থেকে যেটা শুরু করতে চাই, 2019-এ উনি বললেন রাষ্ট্রপতির কাছ থেকে এটা অনুমোদন নেওয়ার পরেও এটা তখন ইমপ্লিমেন্টেশন হয়নি কেন? আমাদের সবাই হয়তো ভুলে গেছি, কারণ আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা কোভিডটা পার করেছি আমরা বুঝতেই পারিনি। কিন্তু আপনি কি মনে করছেন এটা ধর্মের রাজনীতি হচ্ছে না? আমি কথাটা শেষ করিনি এখনো। তো উনি বললো যে ইমপ্লিমেন্টেশনটা কেন হয়নি। আমরা 2019-এর পর থেকে কোভিড এখনও যেভাবে আমরা দাঁড়িয়ে আছি, আমার মনে হয় অন্য কোনো দেশ হলে মানে ফিনান্সিয়ালি হয়তো ক্র্যাকডাউন করে যেত। তো এবং যেভাবে সাপ্লাই অফ ফুড, সাপ্লাই অফ মেডিসিনস আশেপাশের দেশগুলো নিয়েছে, এবং আমাদের দেশে আমরা কোনোদিন ভাবিনি যে আমরা কোভ্যাক্সিন তৈরি করব। তো তার পরিপ্রেক্ষিতে আমি জয়দার কথার উত্তরটা আমি দিলাম যে একটা যে কোনো জিনিস ইমপ্লিমেন্ট হতে টাইম তো
তো নিশ্চয়ই লাগেই। কিন্তু এটা লোকসভা নির্বাচনের আগে কেন? এই প্রশ্নটা বোধহয় শুধুমাত্র যারা রাজনৈতিক প্রতিনিধি তারা নয়, আম জনতাও হয়তো এই প্রশ্নটা রাখবে, এটা তার আগে নয় কেন? এই প্রশ্নের উত্তরে বিজেপির পক্ষ থেকে আপনি কি বলবেন? এত ইস্যুস আছে একটা পাইপলাইনে, একটা 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 করে নিয়ে আসা হয়েছে। এখন মনে হয় যে কিন্তু এই সময়টাকে কেন বেছে নেওয়া? সময় বলে কিছু হয় না ওরকম, এটা নিয়ে আসা এতদিন হয়েছে। সময় কেন লেগে গেল তাহলে? না, আমি তো সময় কেন লেগে গেল আমি তো বলেই দিলাম। একটা কোভিড আমরা পার করলাম, এত বড় একটা ওয়েভ, তার জন্য সময় লেগেছে। আর তারপর থেকে সেটার থেকে উঠে দাঁড়ানো, আর তারপর থেকে ইমপ্লিমেন্টেশন করা, সবই আপনারা বোঝেন। মানে আপনি এটাকে মানতে চাচ্ছেন না যেটা ধর্মের রাজনীতি না না, হচ্ছে কিছু বা ধরনের বিভাজনের আমি রাজনীতি তো হচ্ছে? একটু আগেই বললাম যে যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পীড়িত, তারা তো আবেদন 100 বার করতে পারবেই। তার সাথে সাথে আপনি যে আমাকে সম্প্রদায়ের কথাটা বললেন, তারাও করতে পারবে। এরকম কোনো কোথায় লেখা আছে যে পারবে না? রণবীরদার কাছ থেকে আমি বেদব্রতদার কাছে যাব, যে আমাদের দেশের নাগরিক এতে কি সুবিধে পাবে, যেটা ওনারা বারবার বলছেন, বারবার ওনারা এটা মানতেই চাচ্ছেন না, যেটা বিভাজনের হতে পারে বা এটা ধর্মের হতে পারে বা লোকসভা নির্বাচনের আগে কোনো এজেন্ডা হতে পারে। দেখুন, আপনি খুব সুন্দর প্রশ্নগুলো তুলছেন। আমি আপনাকে একটা জিনিস বলি যে 2019-এ এইটা যখন পার্লামেন্টে টেবল হয় এই বিলটা, তার আগে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটি এটার জন্য আপনার অ্যাপয়েন্টেড হয়, এবং এটা কিন্তু এখন ভারতবর্ষের লোকসভার একটা ডকুমেন্ট। আমি কিন্তু সেখান থেকে বলছি, সেই পার্লামেন্টারি কমিটি যে রিপোর্টটা দেয় এবং তারা কিন্তু ইন্টারভিউ করে ভারতবর্ষের আইবির চিফ কি বলেছিলেন, তাকে কি প্রশ্ন করা হয়েছিল, এগুলো সবই কিন্তু এখন পার্লামেন্টের ডকুমেন্ট। আমি কিন্তু সেটা বলছি। তারা বলেছে ফাইন্ড আউট করে যে এই সিএএ করলে টোটাল এই 142 কোটির দেশে 31,313 জন মানুষ তারা ডাইরেক্টলি বেনিফিটেড হবে এই সিএতে। তার মধ্যে 25,447 জন হিন্দু, 5,807 জন শিখ, 55 জন খ্রিশ্চান, 2 জন বুদ্ধিস্ট আর 2 জন আপনার হচ্ছে পার্সি। ঠিক আছে, এইবার গভর্নমেন্টের অন্যতম ইম্পর্টেন্ট যে আর্ম আইবি বা এরা কিন্তু এই রিপোর্টটা দিচ্ছে এবং ইট ইজ নাও এ পার্ট অফ পার্লামেন্টারি হিস্ট্রি। তো এই ফিগারটা সেখান থেকে তুলে আনা। তো আজকে দেখুন, একটা 142 কোটির দেশে আপনি 31,313 জনকে ডাইরেক্ট বেনিফিট দেওয়ার জন্য 31,313 জনকে শুধুমাত্র 142 কোটির দেশে ডাইরেক্ট বেনিফিট দেওয়ার জন্য আপনি সিএ আনছেন, এটা তো খুব একটা ফিজিবল নয়। আমি আপনাকে বলি যে এটা গেল একটা খুব সন্দেহের জায়গা এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের মানে আপনার লুকিয়ে রাখার জায়গা। আর একটু আগে শরদিন্দুবাবু একটা মানে আপনার প্রশ্ন তুলেছেন, তার উত্তর হচ্ছে যে দেখুন, শরণার্থী আর অনুপ্রবেশকারী এর মধ্যে কিন্তু অনেকটা না মানে সম্পূর্ণটাই মানে আপনার পার্থক্য আছে। তো অনুপ্রবেশকারী ঠেকানোর দায় কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে তাদের। সে আপনি বর্ডার সিকিউরিটি ফোর্স বলতে পারেন, আপনার লোক ঢুকবে কোথা দিয়ে, হয় মানে আপনার স্থল বর্ডার দিয়ে, নইলে আপনার থ্রু এয়ারপোর্ট, তা নইলে আপনার সি। তো এই তিনটে জায়গায় তো আমাদের এইখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যে বিভিন্ন ফোর্সেস আছে তাদের। তো সেইটা ঠেকাবে কে? তো সেইটা তারা ঠেকাচ্ছেন না কেন? ঠিক আছে, এটা গেল একটা। আর একটা জিনিস শুনুন, এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিজেপির সরকার এই যে সিএ নিয়ে যে যা কিছু করছে, আমি একটু আমার সহবক্তাদেরকে স্মরণ করিয়ে দেবো সবাইকে যে আজ থেকে 4.5 বছর আগে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অমিত শাহ তার মানে অননুকরণীয় উচ্চারণে একটা ইংরেজি শব্দ উচ্চারণ করেছিলেন, যেটা এখন অক্সফোর্ড ডিকশনারির থেকে বেরিয়ে এটা ভারতবর্ষের একটা রাজনীতির একটা শব্দ হয়ে গেছে। শব্দটা হচ্ছে ক্রোনোলজি। উনি ওনার মতো করে উচ্চারণ করেছিলেন। এবার দেখুন, ক্রোনোলজিতে কিন্তু আগে সিএ তারপরে এনআরসি, যেটা শরদিন্দুবাবু একটু আগে বলেছেন আসামে হয়েছে। তো আজকে ধরুন আমার মা আজকে 70 বছর 72 বছর ধরে
এইখানে আছেন এই দেশে, আর আমার জন্ম কলকাতায়, তো সিএ করলাম, তারপরে নেক্সট আসছে এনআরসি অ্যাজ পার অমিত শাহজি, হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এইবার আমার মা চলে যাবে কাঁটাতারের বেড়া ওই পারে, আর আমি থাকবো এই পারে। এটা হয় কখনো? মানে আপনার যেটা আমরা আসামে দেখেছি। অতএব এটা কিচ্ছু না, এটা হচ্ছে একটা গিমিক। এটা হচ্ছে মানুষকে ঝুলিয়ে রাখো, মানুষকে আন্ডার প্রেশার রাখো, মানুষকে সিটিজেনশিপ নিয়ে এমন একটা ডাউট ক্রিয়েট করো, হ্যাঁ, যে এর মধ্যে যাবে সেই কিন্তু ফাঁদে পড়লো। আপনার একটু আগে আমাদের এই আলোচনায় এটাও উল্লেখিত হয়েছে যে আমাদের এখানে রিসেন্টলি আধার কার্ডের যে ব্যাপক ডিঅ্যাক্টিভেশন হয়েছে, এটার কারণটা কি? এটা একটা ট্রায়াল রান, এটা একটা করে দেখা হলো। এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন আমাদের এখানকার নাগরিকরা হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং একটা করে মানে তাদের ফোনে বা তাদের কাছে একটা করে হার্ড কপি যাচ্ছে, ইয়োর আধার কার্ড হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। এটার কারণটা কি? ওয়াই? কেন হবে এটা? এটা হচ্ছে শুধুমাত্র রিহার্সাল। এবং আপনি যেটা একটু আগে এখানে আলোচিত হলো যে তেলের দাম, আপনাদের মনে আছে এর আগের বার ইলেকশনে, অর্থাৎ 2019-এ ইলেকশনের আগে তেলের দাম কতটুকু কমলো, আর যেই ইলেকশন হয়ে গেল এক ধাপে কতটুকু বাড়লো? কি বলবেন আপনি? আজকে সিলিন্ডারের দাম, তেলের দাম কই? আজকে তো ওদের যারা একসময় সিলিন্ডার মাথায় নিয়ে আন্দোলন করতেন, একসময় যারা তেলের দাম নিয়ে অনেক কথা বলতেন, হ্যাঁ, ডক্টর মনমোহন সিং এর বিরুদ্ধে, আমি বলছি আপনাকে, কোথায় তারা? তো আজকে কেন্দ্রীয় মন্ত্রী, আজকে তাদের সেই হুঁশ নেই। কি বলবেন আপনি? আমি দাদাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে হোয়াট ইজ দ্য স্টেট গভর্নমেন্ট ডুইং রিগার্ডিং পেট্রোলিয়াম পলিসিস? স্টেট গভর্নমেন্টের আপনারা আজকের তারিখে 1,60,000 কোটি টাকা দেননি বিভিন্ন হিসাবটা একদম। কালকে আমাদের অল ইন্ডিয়া আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি ওপেনলি কালকে সকাল থেকে আপনাদের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি টুইট যুদ্ধ হয়েছে, এবং তিনি কালকে ময়নাগুড়ির সভায় তিনি ওপেনলি ইনভাইট করেছিলেন যে আরেকটা এক্সট্রা পোডিয়াম করে, যে আপনারা কাইন্ডলি কেউ আসুন, আপনারা যে লেভেলের কেউ আসবেন সেই লেভেলের লোক আমাদের হয়ে কথা বলবে যে কোন কোন অ্যাকাউন্টে কি কি টাকা বাকি। এবং সেখানে আপনারা কালকে আসেননি, কারণ আপনারা সেই ফেস করার জায়গায় নেই। আজকে আপনারা যদি পাওনা টাকাটাও না দেন তাহলে স্টেট কি করবে? স্টেট তো আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। স্টেট তো আর মানে টাকা ছাপার, স্টেট কেন টাকা ছাপার তো করছে না? আরে তাহলে আপনি সবকিছু যদি স্টেটের উপরে ফেলে দেন, আমার দুটো কথা। আরে আপনি টাকাও দেবেন না, আপনি আবার স্টেটকে বলবেন কেন কাট করছেন না? আমি ফার্স্ট কথাটার আগে দুটো হয় নাকি? আমি ফার্স্ট কথাটার আগে উত্তর দিয়ে দিই যে ওয়াই স্টেট গভর্নমেন্ট ইজ নট হ্যাভিং এনি সর্ট অফ পলিসিস রিগার্ডিং পেট্রোলিয়াম। আমার ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা বলছেন যে 1,60,00,000 কোটি সামথিং ডিউ আছে, তা হিসাবটা যখন ঠিক মতন যাওয়া হবে না, টাকাটা আসবে কি করে? দেখুন আজকে 300, আমি একটা ছোট্ট জিনিস বুঝি, বলুন। আমরা যে কোনো দোকানে জিনিসপত্র কিনতে গেলাম, আলটিমেটলি ইট কামস ডাউন টু টোটাল। এবার টোটালে যদি গড়বড় হয়, আপনি কি দোকানদারকে পেমেন্ট করবেন? দেখুন আমার কথাটা আগে উত্তরটা দিন প্লিজ। হ্যাঁ দিচ্ছি তো, সেখানেই আসছি। আপনারা 330টা কেন্দ্রীয় দল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গে, 330, এবং সেই কেন্দ্রীয় দলগুলো এখানে প্রত্যেকবার এখান থেকে এনকোয়ারি করে গিয়ে নিশ্চয়ই রিপোর্টটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টকেই দেয়। কিন্তু খুব ইন্টারেস্টিংলি আপনারা কিন্তু তারপরে আর সেটার কোনো ফলো আপ নেই। এবং পশ্চিমবঙ্গে আজকে একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে 100 দিনের কাজের টাকা যেটা ডিউ ছিল, এবং সেটা হিসাব করতে করতে 59 লক্ষ জন যারা কাজ করেছেন 100 দিনের কাজ, তারা টাকা পেয়েছিলেন না, এবং সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করেছেন। আপনাকে এই জায়গাটা আসতে হবে, এবং উইদিন হার লিমিটেড রিসোর্সেস, দ্যাট ইজ উইদিন দ্য লিমিটেড রিসোর্সেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। আর আজকে
আপনি চাইছেন কি? আপনি চাইছেন এই স্টেট গভর্নমেন্টটাকে দুভাবে অ্যাটাক করে আপনি এইটাকে চাইছেন ক্রিপল করতে। এক, আপনিও তার যেটা পাওনা টাকা সেটা দেবেন না। আপনারা এখান থেকে গত আরে আপনারা এখান থেকে ট্যাক্সে আপনারা এখান থেকে 4,60,000 কোটি টাকা তুলে নিয়ে গেছেন এবং অ্যানাদার 2 লাখ crore। আবার একটা কথা বলতে চাচ্ছি, সেন্টার হ্যাজ মানে নো ইস্যুস রিগার্ডিং পেমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা পরিষ্কার হিসাবটা দিন, ওখানে সিম্পল একদম অ্যাজ ইট ইজ টাকা। আরে আপনি এক মিনিট, আমি কথাটা শেষ করিনি। আপনারা হিসাবটা ঠিক মতন দিন। আপনাদের যেটা অ্যালটেড অ্যামাউন্ট আছে, এতগুলো রাজ্য আছে, কোথায় কোথাও তো কমপ্লেন আসছে না বা কোনো কিছু হচ্ছে না। ওয়াই ওয়েস্ট বেঙ্গল? আপনাদের আমি দুই আক্রমণটাই তো ওয়েস্ট বেঙ্গল। একটুখানি কাটবো আমি, কারণ আমার মনে হচ্ছে আমরা সিএর থেকে একটুখানি সরে গেলাম। আমাদের কাছে প্রশ্ন এসেছিল বলে বললাম। হ্যাঁ, 100 না, অবশ্যই স্বাধীন চাইবো যে ওখান থেকে আমরা সরব। একদম। তো আমাদের কাছে কমেন্টও এসেছে চ্যানেলের আলোচ্য বিষয়। শুভাশিস চন্দা উনি লিখেছেন যে শিলিগুড়ির কোনো বিজেপি নেতাদের এটা জানা নেই যে ইলেকশনের আগেই কেন তারা এই যে সিএ কে কার্যকর করা হয়েছে সেই বিষয়টাকে নিয়ে তারা কথা বলছে। এরা শুধু কলকাতা কিংবা দিল্লির নেতাদের পাশে দাঁড়িয়ে ফটো নিতে পারে, এদেরকে সিএ এর ব্যাপারে কোশ্চেন করে কোনো লাভ হবে না। এটা আমাদের একজন ভিউয়ার্স, আমাদের শুভাশিস চন্দা, উনি কমেন্ট করেছেন। আরও একজনের কমেন্ট এসেছে, নিতেন রয়, উনি লিখেছেন যে দাদা আপনার বাড়িতে আপনার ছেলে গিয়ে থাকবে না, দাদা আপনার বাড়িতে আমার ছেলে গিয়ে থাকবে, এটা কি মেনে নিতে পারবেন? তো এই প্রশ্ন দুই ভিউয়ার্সের তরফ থেকে এসছে, তো সেটা আমি যাচ্ছি। তবে আমি একবার সুব্রতদার কাছে চলে যাব। সুব্রতদা, যদি দেখা যায় এই সিএ যেদিন প্রথম লাগু হলো সেদিন দেখা গেল মতুয়া সংগঠনের যারা সদস্য তাদের বিভিন্ন জায়গার থেকে একটা উৎসবের মেজাজ তাদের দেখা গেল যে তারা এটাকে সমর্থন করছে এবং তারা এটাই বক্তা হিসেবে তারা এটাই অন ক্যামেরা বললেন যে তারা একটা মানে বিশাল কিছু তারা একটা পেয়ে গিয়েছে। কিন্তু তবে তাহলে এই মতুয়া সংগঠনের মানুষরা কি এতদিন ভোট দিচ্ছিলেন না? এই মতুয়া সংগঠনের মানুষরা কি এতদিন ভারতীয় হিসেবে ছিলেন না? হঠাৎ করে কেন? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আপনি মতুয়া সমাজ বলছেন তো কখনো বলছেন, আমি এইভাবে যাচ্ছি না। আমি মানুষকে একটা চোখে দেখেই বলছি, যেহেতু তারা ভারতবর্ষের নাগরিক, এটা নাগরিকদের নিয়ে প্রশ্ন। তো এখানে আমি সেভাবে মানে ভাগ করতে চাচ্ছি না সমাজটাকে, যেটা এখন আমাদের একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে। তুমি হলা কি গোর্খা, তুমি মতুয়া, তুমি নমশূদ্র। এই যে একটা ট্রেন্ড, আমরা ভারতবর্ষকে কতভাবে বিভক্ত করবো, করতে 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 আমরা এমন জায়গায় চলে এসেছি। এরপর তো আমাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হয় যে আর কোনো জাত বেঁচে আছে কি না। এখন তো আবার আমার রাজ্য সরকারটা খুঁজে খুঁজে বের করছে কাকে কোন চেয়ারে বসাবে। তা আমি এই ট্রেন্ডটার বিরোধী। ভারতবর্ষ কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে, মানুষকে স্বাধীনতার স্বাদ দেবার জন্যে, তার উন্নতির কথা কংগ্রেস চিন্তা করেছে। রাজনীতি একটা আদর্শ প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা। এখানে রাজনীতিতে কি হতো, রাজনীতিতে আমরা জানতাম রাজনীতি মানে গভর্নেন্স, 3টে পয়েন্ট হয়। একটা পয়েন্ট কি, সেটা হলো প্রিপারেশন, যে কোনো ইস্যু একটা প্রিপারেশন হবে। সেকেন্ড, সেই পয়েন্টটা নিয়ে একটা ডিবেট হবে বা এক্সামিনেশন হবে। এবং থার্ড কি হবে, সেটা ইমপ্লিমেন্টেশন হবে বা এক্সিকিউশন হবে। কিন্তু আজকে যেই সরকারগুলো চলছে, সে কেন্দ্রে বলেন রাজ্যে বলেন, একটা পরিসর নেই কিন্তু এখানে। কোনটা বলেন তো? প্রিপারেশন আছে, ডিবেট বা এক্সামিনেশন এটা নেই। তারপরে কি হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, মানে লাগু হয়ে যাচ্ছে। কেন্দ্রও তাই, রাজ্যও তাই, দুটো স্তর, একটা স্তর নাই হয়ে গেছে। এবার আমি আসছি এবার যে লোকগুলো আনন্দ করছে তারা কিসের ভিত্তিতে আনন্দ করছে, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন বলেন তো? আমি একটু আগেই বললাম যে আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে যেটা বেসিক আত্মা, যে যারা ভারতবর্ষের নাগরিক তারা সম অধিকার প্রাপ্ত সবাই। এখানে আমি ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে মানুষকে ডিভাইড করতে পারি না। এটা আমার মৌলিক অধিকার, যেটা প্রত্যেকটা নাগরিককে সেটা আমাকে দিতে হবে। এটাই আমার সংবিধানটা বলেছে। এবার সেই সংবিধানের শপথ নিয়ে বসে যখন আমি নাগরিকদের মধ্যে ভাগ বাটারা করতে থাকবো, সেই লোকগুলোর এগেইনস্টে কেন এফআইআর হয়ে এই লোকগুলোকে জেলে ঢুকানো হবে না? আমি তো এই প্রশ্নটা বারবার করতে চাই যে যারা সংবিধানের শপথ নিচ্ছে, উঁচু চেয়ারে বসে আছে, বসে নিয়েই তারা ধর্মের ভিত্তিতে আজকে বলেন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মন্দিরের সাথে কি কাজ? তার মন্দিরের সাথে কি কাজ?
তার নিজস্ব ধর্ম থাকতেই পারে, ধর্ম যার যার ধর্ম সে নিচে ধারণ করবে, সেই ধর্ম কারোর উপরে চাপিয়ে দিতে পারি না। আমার যেটা ধর্ম আমি আচরণ করবো, আমি কারোর উপরে সেই ধর্মকে চাপিয়ে দিতে পারি না। তাহলে প্রধানমন্ত্রী কি কাজ ছিল রাম মন্দির? পুরোহিত কি নেই আমাদের? ওনাকেই মুখ্য পুরোহিত হতে হতো মন্দিরটাকে উদ্বোধন করবার। এরপর তো ব্রাহ্মণদেরও বলে কি কাজ আছে, বলে আমি তো সব মন্দির উদ্বোধন করব। তো আজকে আমাদের রাজনীতিটা এই পর্যায়ে চলে আসছে। শুনেন, ধর্মকে যখন রাজনীতির জায়গায় নিয়ে আসবেন না, তখন ধর্মটা ধর্ম থাকে না, তখন কি বলা যায়, একটা বাজারি বস্তু হয়ে যায়। অ্যাকচুয়ালি এই দেশের যে শাসক এবং রাজ্য শাসক ধর্মটাকে এই জায়গায় নিয়ে এসে আমরা এর বিরোধিতা করি, আমরা এর বিরোধিতা করি। কিভাবে এই বিরোধিতা হবে? কি মনে করছেন যে তাহলে আমাদের রাজ্যে বা আমাদের দেশে যদি বলা যায় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের থেকে কিন্তু এখন এই সিএএ কে নিয়ে যথেষ্ট বিরোধিতা চলছে, তবে এই পরিস্থিতিতে আমাদের সমগ্র দেশে সর্বত্র এটা কি চালু করা সম্ভব হবে? কি মনে করছেন আপনি? কংগ্রেস প্রথম থেকে বলে এসছে আমরা সিএ কে নিয়ে আমরা বলছি পার্লামেন্টে সঠিক ডিবেট হোক, এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হোক। কিছুদিন আগে আমাদের পার্লামেন্টে আমাদের এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছে মনীষ তিওয়ারি। উনি একটা কথাই বলেছে যে এটা ব্যাপক আলোচনা চাই, সে আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে আসবে সেটা প্রয়োগ হোক, কংগ্রেসের কোনো আপত্তি নেই। কিন্তু যেইভাবে সরকার এটাকে লাগু করছে তার বিরোধিতা কংগ্রেস করছে। এবং আমাদের নেতা রাহুল গান্ধী সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, কি বলছে, মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন সৃষ্টি করার জন্য যেখানে ও সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমাদের দেশে কিছু রাজনীতিবিদ সেই মৈত্রীর বন্ধনটাকে ভেঙে দিয়ে ঠিক ভোটের আগে সুশ্রী দেওয়া, তুমি মুসলমান বাকি আমরা সব এক হওয়া যায় না, এক হওয়া যায় না, এক কখনোই হওয়া যায় না। যখন আমি নিজের পাশের বাড়ির সাথে পাশের বাড়ির ঝগড়া লাগিয়ে দিব, মৈত্রীর বন্ধনটাই রাখবো না, সেখানে আমরা দেশটাকে এক রাখবো কি করে? আপনারা ভুলে যাবেন। আজকে এরা বলে কংগ্রেস নাকি দেশ ভাগের জন্য কংগ্রেস দায়ী, এরা ভুলে যায়, এরা মানুষকে বলতে চায় না, ইতিহাসটা সবাই পড়ে উঠতে পারে না, হয়তো সবাইকে তাই বলতে চায় না। 1935 সালে আহমেদাবাদে যখন সভা হয়েছিল, সাভারকার কি বলেছিল? টু নেশন থিওরির সামনেটা কে এনেছিল? কংগ্রেস এনেছিল না সাভারকার এনেছিল? এই কথাটা বলুন। আমরা তো জানি না সেদিনকার জিন্নার সাথে তার কোনো আলোচনা হয়েছিল কিনা, যে ভাই তুই এই রাষ্ট্র না, এই রাষ্ট্রটা নিয়ে আমি থাকি কেন, গান্ধী তো সবাইকে এক করে রাখতে চাইছিল। আমরা তো সেই গল্পগুলো তো জানি না। ইতিহাস তো যখন যেভাবে সৃষ্টি হয় সেভাবে সেটাকে আমরা পড়ে দেখি। তবে ভারতবর্ষে যে রাজনীতিটা চলছে, এই রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না। মানুষ যেদিনকা বুঝতে চাইবে, বুঝতে পারবে, সেদিনকার আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক দলগুলোকে বিমুখ করবে। এই যে আজকে যারা ভোট, আচ্ছা বলেন তো, 100টা লোকের মাঝখানে ওরা পাচ্ছে 34টা ভোট, তাহলে ভারতবর্ষের মতবাদটা কি প্রতিফলিত হচ্ছে ভোটে? নিশ্চয়ই হচ্ছে না, নিশ্চয়ই হচ্ছে না। তাহলে যখন প্রতিফলিত হচ্ছে না, বাকি সবাইকে বাদ দিয়ে তুমি যে আইনটাকে নিয়ে আসছো, সেই আইনটাকে মান্যতা দিচ্ছ কি, দেবে কি করে মানুষ? রণবীরদার কাছে যাব সুব্রতদার বয়ানের পর। যে একটু আগেই যেটা সুব্রতদা বললেন যে দেখা গেছে প্রধানমন্ত্রীকে পুরোহিতের বেশে, এবং সত্যি তো প্রধানমন্ত্রী তিনি যেই পদটা রয়েছেন সেখানে দাঁড়িয়ে পুজো অর্চনা ইত্যাদি এই বিষয়টাকে তিনি যেটা ব্যক্ত করলেন এখন এই মুহূর্তে। তো আপনি নিজে একজন বিজেপির পক্ষ থেকে, আপনি নিজে একজন সদস্য রয়েছেন, একজন স্পোক্স পার্সন আপনি রয়েছেন, আপনি কি মনে করছেন যে যেটা হচ্ছে সেটা কতটা স্বাভাবিক রয়েছে? সবার আগে প্রধানমন্ত্রীর রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসে যে উনি উদ্ঘাটনটা করেছে, অসুবিধা কি আছে? প্রধানমন্ত্রী করতেই পারে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মন্দিরের উদ্বোধন করছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কেন করবে না? কি উনি কি দোষ করেছে? ওনার অসুবিধাটা কোথায়? আমার প্রশ্নটা সেখানে নয়, কিন্তু আপনি একটা জায়গা থেকে সরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী অবশ্যই করতে পারে, তার ধর্ম পালন করার অধিকার সম্পূর্ণরূপে আছে ব্যক্তি নরেন্দ্র মোদীর। আমি কিন্তু প্রশ্ন তুলেছি, প্রধানমন্ত্রী যে শপথ নিচ্ছে, কনস্টিটিউশন আমার সেকুলার কনস্টিটিউশন, কোনো একটা ধর্মকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না যেখানে আরও ধর্ম আছে। উনি যান না কোনো মসজিদ উদ্বোধন করুন, করবে কি? নিশ্চয়ই করবে না। ওনার এই যে রূপটা, সেই রূপটা ভারতবর্ষ চায় না। প্রধানমন্ত্রীর রূপ হবে সেকুলার রূপ। কেন? আমার কনস্টিটিউশনটা সেকুলার, তার মানে হি ইজ ব্রেকিং দ্য প্রভিশনস অফ দি কনস্টিটিউশন। আমার বক্তব্যটা এই জায়গাটায়, প্রধানমন্ত্রী তার ধর্মচারণ করতেই পারে। যেহেতু আমরা এনআরসি নিয়ে একটু আগে ক্রনোলজি কথা বলছিল বেদ্যা, কালকে আজকে পেপারে দেখছিলাম যে এনআরসি আর সিএ দুটো নাকি আলাদা। এর আগে তো আমরা তাই জেনেছিলাম যে সিএ তারপরে এনআরসি আসবে।
আজকে বলছে দুটার সাথে দুটোর কোনো মিল নেই। কেন এই জায়গাটা আসতে হচ্ছে? বুঝতে পারছে মানুষের চাপ, মানুষ বুঝে গেছে তাদের এই যে ঢোকার খেলাটা, মানুষ বুঝে গেছে এই যে এটা দিয়ে যে ভোট হবে না সেটাও ভালো মতন বুঝতে পেরেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই আজকে এই কথা বলতে বাধ্য হয়েছে। আগামী দিনে এরা আরও ভোটে দেখেন মানুষ কীভাবে এদের মুখ আমার মনে হচ্ছে আজকের এই আমরা স্পেসিফিক্যালি টপিক থেকে সরা হয়নি, কারণ ওনাকে যে প্রশ্নটা রাখা হয়েছিল এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি সিএ নিয়ে যেটা তিনি ব্যক্ত করেছেন, যে উনি যেটা বলতে চাচ্ছেন যে ধর্মের রাজনীতি, বারবার কিন্তু মাননীয় বক্তাদের কাছ থেকে এটাই উঠে আসছে, ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এবং যেটা একটু আগে বললেন যে সে নিজে যেই ধর্মকে বিশ্বাস করছে সেই ধর্ম ছাড়া উনি তো অন্য ধর্মে যেতে পারছেন না, তাহলে কি সত্যিকারের সেটা সম্ভব? যেটা ওনারা বলছেন যে আমাদের সংবিধান যেটা মেনে চলছে, তো সেই জায়গাটা কোথাও না কোথাও কি আঘাতপ্রাপ্ত হচ্ছে না? আপনি কি মনে করছেন? আমি সবার আগে মনে করি এটা হচ্ছে নতুন ভারত, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। তো এখানে আমাদের এই সিএতে কোথাও আপনি আমাকে একটা মানে আর্টিকেল দেখিয়ে দিন, আপনি যে সম্প্রদায়ের ব্যাপারে বারবার বলে যাচ্ছেন সেই সম্প্রদায়ের ব্যাপারে কোথাও লেখা আছে, আমি দিস ইজ দ্য থার্ড টাইম আই এম টেলিং ইউ, যে কোথায় লেখা আছে যে সেই সম্প্রদায়েরকে এখানে সিটিজেনশিপ দেওয়া হবে না? ওখানে পরিষ্কারভাবে বলা আছে একটাই জিনিস। আচ্ছা বলো। না, একটা বিষয় হচ্ছে যে আমার ভাই যেটা বললেন, দেখবেন আমি একটা কথা বলি যে দেখবেন 2012 সালে সিপিআইএমের কোজিকোর কংগ্রেসে সেখানে উদ্বাস্তু বাঙালিদের নাগরিকত্ব দেবার সেখানে প্রস্তাব নেওয়া হয়েছিল, এবং বামপন্থীদের বক্তব্য যেটা ছিল সেখানটায়, যে প্রস্তাবিত আইনের 2 এবং 6 নম্বর ধারার কোনো দেশের, আমি আবারও বলছি, প্রস্তাবিত আইনের 2 এবং 6 নম্বর ধারার কোনো দেশের বা সম্প্রদায়ের নাম উল্লেখ না করে, কোনো দেশ কিংবা সম্প্রদায়ের নাম উল্লেখ না করে কেবল লেখা হোক প্রতিবেশী দেশগুলি হতে আগত, প্রতিবেশী দেশগুলো থেকে আগত, এই মর্মে কিন্তু সংশোধনী দেওয়া হয়েছিল। তাহলে এটা হোক না কেন, সংবিধানের 2 এবং 5 নম্বর ধারায়, 6 নম্বর ধারায় কোনো দেশ বা সম্প্রদায়ের নাম উল্লেখ করা কেন হবে? উল্লেখ করা হবে না, কেবল লেখা হোক প্রতিবেশী দেশগুলো থেকে আগত। কিন্তু এখানে নির্দিষ্টভাবে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের তাদেরকে বাদ দিয়ে অন্যান্য ধর্মীয় সম্প্রদায় এটা হচ্ছে যে বলা হয়েছে। তাহলে এই সংশোধনী কেন হচ্ছে, এটা গ্রহণ করা হচ্ছে না? আরেকটা অ্যাড করে দিচ্ছি, এই 3টে দেশ ছাড়া একটা পার্টিকুলার ধর্ম, মালদ্বীপের পার্লামেন্টে 10 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে ইসলাম কান্ট্রি, মালদ্বীপের নামটা এখানে সেও তো ইসলাম কান্ট্রি, ইসলাম ধর্মাবলী। তো এই জায়গাটাও তো পয়েন্ট করা উচিত ছিল, যেটা বললাম সেটাই। তো কেন এই সংবিধানে প্রস্তাবিত 2 এবং 6 নম্বর ধারা এটা কেন এখানে উল্লেখ করা হবে না? বিশেষ দেশ বা কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে প্রতিবেশী দেশ বলা হোক, কোথায় এটা আপত্তি, কোথায় সমস্যা আছে? ওই এখানটাই তো লুকিয়ে আছে আসল ঘটনাটা, আসল গল্পটা দেখে লুকিয়ে আছে। এইবার আমি আমার কংগ্রেস সতীর্থ এবং আমার কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর থেকে এসছেন শরদিন্দু চক্রবর্তী, তাদের দুটো কথার প্রসঙ্গ ধরে বলবো, আমি কাউন্টার এটাকে বলবো না। একটা হচ্ছে যে বাংলায় কিন্তু খুঁজে খুঁজে বিভিন্ন কমিউনিটি বাংলার মুখ্যমন্ত্রী বার করছেন না, তিনি উন্নয়নকে বেসিস করে এদের আপলিফমেন্টের জন্যে যে একটু স্ট্রেস দিয়ে, বিশেষ তার উপরে ইম্পর্টেন্স দিয়ে তাদেরকে যাতে আরও একটা উন্নতির জায়গায় আনা যায়, সেই জন্য এই ধরনের পিছিয়ে পড়া কয়েকটা আমাদের যে আপনার পার্টিকুলার কমিউনিটি আছে তাদেরকে, যেরকম আপনারা এর আগে আমাদের এই জেলার আপনার এন্টায়ার যে হিলস এরিয়া, সেখানে আপনারা দেখেছেন ভুটিয়া, লেপচা, এই ধরনের যে কমিউনিটিগুলো আছে, থামি, রাই, আপনার লিম্বু, এদেরকে নিয়ে যে উনি আপনার বোর্ডগুলো গঠন করেছেন, এটা কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্ট বেসড, 1। আর 2 হচ্ছে শরদিন্দুবাবু যে কথাটা তুললেন না প্রতিবেশী দেশ, এক্স্যাক্টলি তাই। তার কারণ
ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার একটা কমন বর্ডার আছে। আজকে তামিল রেফিউজিরা এসছে আপনার হচ্ছে তামিলনাড়ুতে, তাদের কথা উল্লেখ নেই কেন? তাদের সম্বন্ধে কোনো স্লাইটেস্ট উচ্চারণ নেই কেন? তারাও তো শরণার্থী হয়ে এসেছিল। শ্রীলঙ্কা যখন জ্বলছিল, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স যখন গিয়েছিল, সেই সময়ের আগের থেকে তারা এসে মনে করেছে। রিপিলটা কে করেছিল ফোর্সদের ওখান থেকে ফেরত নিয়ে আসার জন্য? শ্রীলঙ্কার আপনার গভর্নমেন্ট তখনকার তৎকালীন এবং সেখানকার সন্ত্রাসবাদীরা। তখনকার ভারতের যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, হ্যাঁ, তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেখছিল সেই গরিলা ওয়ারটা চলছে, উনি অল অফ এ সাডেন তিনি হঠাৎ, যেখানে নাকি কোনো কিছু শেষ হয়নি, এলটিটি ফুল ফর্মে আছে, উনি হিট অফ দ্য মোমেন্টে উনি হঠাৎ রাতারাতি উনি বললো দ্য ফোর্সেস শুড বি ব্রট ব্যাক টু ইন্ডিয়া, উইল ফর্ম আ গভর্নমেন্ট ইন শ্রীলঙ্কা। এটা আপনি জানেন হয়তো। একটা জবাব দিন না, সরি তোকে বলছি, 2 এবং 6 নম্বর ধারায় যে বলা হয়েছে, তাহলে এখানে বিশেষ কোনো দেশ কিংবা সম্প্রদায় না বলে প্রতিবেশী দেশ বললে অসুবিধাটা কোথায় আছে? কোথায় অসুবিধা আছে? এবার এক্স্যাক্টলি এবার আমার এই জায়গাটা বলুন না। এটা কিন্তু মানে খুব খুব ভ্যালিড প্রশ্ন উনি তুলেছেন। এবার আমি একটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছি, যে ওখানে পীড়িত কারা হয়েছে? পীড়িত আমি প্রতিবেশী দেশ বলতে অসুবিধা কোথায় আছে? আমি যে একটা কথা, আমার দাদা, তুমি আমার দাদার মতন, আমি জাস্ট একটা কথা জিজ্ঞাসা করলাম ছোট ভাই হিসাবে। 1 মিনিট, আমি শেষ করিনি। আমি ছোট ভাই হিসেবে জিজ্ঞাসা করলাম একটাই কথা, যে হু আর দ্য ভিকটিমস? আমি বলবো পরে। না, এটা 1933 সালে জার্মানির হিটলারের সেই নাগরিকত্ব আইনের ঘটনায় বলবো। 1933 যে হিটলারের জার্মানিতে যে নাগরিকত্ব আইনের ঘটনায় বলবো। আমি অন্য বক্তারা আছেন অ্যাপিল করেছেন, কারণ এটা একটা ফাঁদ। সিএএ আজকে ওরা বলছেন, এর পরেই আসছে আপনার হচ্ছে এর পরের ধাপ, মানে অমিত শাহজির অনুযায়ী, বক্তব্য অনুযায়ী এনআরসি, তারপরে এনপিআর। হ্যাঁ, ক্রোনোলজি। সিএএ, এনআরসি, এনপিআর, এগুলো হচ্ছে এক একটা স্টেপ। সেই জায়গায় আমরা মানুষকে ঝুলিয়ে রাখার রাজনীতি বাংলায় কিছুতেই করতে দেওয়া হবে না। আমার সম্মানীয় দাদা, যদিও বা আসামের ঘটনাটা আমরা দেখেছি, সেখানটায় ডিটেনশন ক্যাম্পের ঘটনা দেখেছি, ডিভোটারের ঘটনা দেখেছি। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের আধার কার্ডের সমস্যা রিঅ্যাক্টিভেট যেভাবে হঠাৎ করে হলো সেটা দেখেছি। আমি সর্বোপরি যেটা বলছি, দেখবেন 1933 সালে দেখবেন যে আমি যে বিষয়টা এখানে উল্লেখ করতে চাই, হ্যাঁ, জার্মানিতে হিটলার নাগরিকত্ব আইন তৈরি করেন এবং 1935 সালে নুরেমবার্গ ল তিনি তৈরি করেন। তিনি বলেছিলেন জার্মানিতে বসবাস করি কোনো ইহুদিদের এই বিষয়ে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের তথ্য কি বলছে, ইতিহাস কি বলছে? জার্মানির ইহুদিদের অনেককে অবৈধ নাগরিক করে দেশ ছাড়া করা হয়েছিল, অনেককে ক্যাম্পে রেখে সেখানটায় মেরে ফেলা হয়েছিল। হিটলারের এখন হিটলারের যারা আমাদের দেশের ভক্ত, তারা বলছেন ভারতে বসবাসকারী সে বিশেষ সম্প্রদায়ের যারা আছেন তাদের কোনো ক্ষতি হবে না। আপনি কোথাও না কোথাও কেন্দ্রকে কি হিটলারের সঙ্গে তুলনা করছেন? এটা পরোক্ষভাবে এটা বলা যেতে পারে। এবং আমি আবার ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আসলে এটাই হলো বিপদের কারণ। তারা বর্তমানে ইসরায়েলি জাতি বৈষম্যমূলক মডেল গড়ে তুলতে চাইছেন। তবে আক্রমণের লক্ষ্য কেবল, যেটা আমি উল্লেখ করতে চাইছি, আক্রমণের লক্ষ্য কেবলমাত্র সংখ্যালঘুরাই হবেন না, আমি বিশেষ সম্প্রদায় যারা তারা উল্লেখ হবেন না। আসামের উদাহরণে দেখা গেছে ডিভোটার হওয়া কিংবা ডিটেনশন ক্যাম্পে যাওয়া কিংবা নাগরিক পঞ্জিতে নাম না থাকা সেই বিশেষ অংশের পাশাপাশি অনেক হিন্দুরাও কিন্তু আছেন এবং তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ। যে হিন্দুরাও আছেন সংখ্যাগরিষ্ঠ, তারাই কিন্তু সেই আসামে 19 লাখ যাদেরকে ওখানে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দুরা। এবং নাগরিক পঞ্জিতে নাম না থাকা তাদের একটা বিরাট অংশ কিন্তু হিন্দু। এক সেকেন্ড, তারাই সংখ্যাগরিষ্ঠ। আমাদের বিপদটা, আমাদের প্রোগ্রামটা হয়তো শেষ পর্যায়ে বিপদটা, আমি খালি এইটুকু বলি, বিপদটা কোনো বিশেষ অংশের না, বিপদটা কিন্তু ভারতীয় জনগণের, সার্বিক।
এবং ভারতের সংবিধানে, একদম ভারতের জনগণের এবং ভারতের সংবিধানে, এটাই কিন্তু বিপদ। আমি বিশেষ অংশের না। কারণ শেষ সুযোগ সমস্ত জনগণ ভারতের শেষ সংবিধানে সুযোগটা হয়তো আপনি পাবেন। আমি আপনাকে বলি, আপনাকে একটা জায়গায় আমরা আনতে চাইছি এবং সেটা আপনাকে এগ্রি করতে হবে। এই যে স্বৈরতান্ত্রিক একটা টেন্ডেন্সি, এই যে স্বৈরতান্ত্রিক একটা প্রবণতা, যে সংবিধান আছে কিন্তু সংবিধানটা জাস্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা সংবিধানটা আছে, আমি এই সিস্টেমের মধ্যে ক্ষমতায় এসেছি বলে আমাকে মানতে হচ্ছে। সংবিধানের বেসিক যে মানে আপনার ইয়েটা, মানে আপনার কি বলে ওটাকে, এসেন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কিন্তু ভায়োলেট করা হচ্ছে, এক। আর দুই, আমি আপনাকে বলি যে ভারতবর্ষ এবং বাংলার মানুষের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমি আপনাকে বলি, এর আগে আমরা দেখেছি এই ধরনের স্বৈরতান্ত্রিক প্রবণতা আমাদের দেশে যখন অতীতে আমরা দেখতে পেয়েছি, মানুষ কিন্তু শেষ কথা বলেছে। আমরা খুব কনফিডেন্ট এইবারও মানুষই শেষ কথা বলবে, সে আপনারা যেভাবেই নিন, যাই বলুন। এখন অ্যাকচুয়ালি রাজনীতিক ধর্মটা এরকম হয়ে গেছে, মেজরিটেরিয়ান, মানে আমার সংখ্যা গরিষ্ঠ আছে তাই আমি যা খুশি তাই করব। সংখ্যার জোরে আমি যে কোনো বিল আনবো, সেই বিলকে পাশ করে নেব। সেখানে কার কি মত আছে পার্লামেন্টে, তাকে যদি না হয় তো অর্ধাদেশ জারি করে আমি ওটাকে পারিত করব। এটা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে। কিন্তু এই টেন্ডেন্সি মানুষ তো দেখছে, সব কিছু মানুষ বুঝছে। এবং এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি করছে, মানুষ বেশি দিন কিন্তু ধর্ম দিয়ে পেট ভরবে না। মানুষের চাই খাদ্য, বেকার যুবকদের চাই চাকরি। কদিন আগে অগ্নিবীর হয়েছিল, দেখেছেন তো? বেকারদের 4 বছরের জন্য চাকরি চেয়ে, 4 বছর ছেলেমেয়েরা কী করবে বলেন তো? না সংসার করতে হবে, না তাদের ভবিষ্যৎ আছে, না কিছু আছে। এই বেকারদের কী বুঝাবে? যারা এই যে কৃষকদের আন্দোলন তো বারবার পিছিয়ে এসছে তো, সিএও ঠিক তাই হবে, সিএ লাগু হবে না। কৃষকরা যেভাবে প্রতিরোধ করে তাদের বিলটাকে উইথড্র করেছে, সিও নিয়ে দেখবেন জনগণ ঠিক সে আন্দোলন করে এই বিলকেও উইথড্র করবে, এই সরকারকে দিয়ে উইথড্র করে আমাদের সময় রক্ষা করবে। তো আমি একেবারে শেষ, হার সবচাইতে ভয়ঙ্কর। তো আমি একেবারে আলোচনার শেষ মুহূর্তে বা শেষ সময়ে এসে পৌঁছেছি এবং মাননীয় বক্তারা তারা তাদের বক্তব্য রেখেছেন এবং উঠে এসেছে আরো অনেক কিছু তথ্য, উঠে এসেছে আরো অনেক এমন কথা যেগুলো আমরা হয়তো সবসময় শুনেও উঠতে পারি না। তবে একেবারে পরিশেষে এসে আমি শুধু এই প্রশ্নটাই বিজেপির কাছে রাখবো বা রণবীরের কাছে রাখবো, যে আজকে মাননীয় বক্তারা যেই বিষয়টাতে তারা রাখলেন এবং বারবার তারা বলছেন সংবিধান বিরোধী, শুধু এইটুকুর স্পেসিফিক অ্যান্সার আমার লাগবে যে আপনি এটাকে কিভাবে ভাবছেন বা কিভাবে ব্যাখ্যা করছেন। কোনো সংবিধান বিরোধী না, যারা বলছে তারা একবার আর্টিকেলটা পড়ে নিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা নতুন ভারত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে আর জনগণ যেভাবে আশীর্বাদ করেছে, এবার 400+, সবাই বলছে 400, আমরা বলছি 401+ নিয়ে ঢুকবে পার্লামেন্টে এবার বিজেপি। তো কেউ বলছে 400+, কেউ বলছে মানুষ শেষ কথা বলবে এবং সকলে আবার অন্যান্য বক্তারা বলছেন যে অবশ্যই মানুষ এটার প্রতিরোধ গড়ে তুলবে। এখন দেখার যে কি হয়। তবে এই লোকসভা নির্বাচনের আগে এই সিএএ ইস্যু যে একটি বড় এজেন্ডা হয়ে গেল বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের কাছে, তা বলার অপেক্ষা রাখছে না। তবে দেশের নাগরিক কি ভাবছে, আর সেটা অবশ্যই ফলাফলে প্রকাশিত হবে। কোথাও কি ভোট ব্যাংক প্রভাবিত করবে কেন্দ্রকে কিংবা প্রভাবিত করবে বিরোধীদের, সেটা অবশ্যই সময় বলবে। আজকে আমাদের স্টুডিওতে মাননীয় বক্তারা তাদের অমূল্য সময় দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের খবর সময় টিমের পক্ষ থেকে। তবে এখান থেকে আজ আমরা বিদায় নিচ্ছি, আরও আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকবো। ধন্যবাদ।